এটা খুব দুর্ভাগ্যজনক যে সরসংঘ চালকের একটি অনুষ্ঠান, সেখানে কি করে এদের এত অডাসিটি হয় যে তারা এই মাইক বাজানোর পারমিশন না দেয়। যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর আগে না তৈরি হতো, এই অনুশীলন সমিতি এবং যুগান্তরের যে আদর্শ সেটা সম্পূর্ণভাবে এখান থেকে উড়িয়ে দিত কমিউনিস্টরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যদি আপনি না দেখেন, যদি তাকে অবজ্ঞা করেন, তার মানে আপনি অবজ্ঞা করছেন স্বামীজিকে, আপনি অবজ্ঞা করছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে। আপনি যদি একটা জাতকে বোঝাতে পারেন যে তোমরা একটা অপদার্থ জাত, তোমাদের দ্বারা কিছু হবে না, আমাদের ফিউচার অন্ধকার, আমাদের অতীত কিছু ছিল না, আমাদের ফিউচার অন্ধকার, যেটা সিপিএম বুঝিয়ে গেছে এতদিন, আর যেটা এখন মমতা ব্যানার্জি সরকার বোঝাচ্ছে। সুদীপ্তদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আপনাকে প্রথম প্রশ্ন, যেভাবে আমরা দেখতে পেলাম বর্ধমানে আরএসএস এর মিটিংয়ে মাইক ব্যবহার বা বাজানোর জন্য স্থানীয় প্রশাসন পারমিশন দেয়নি, তাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এবং সেখান থেকে পারমিশন নিয়ে অনুষ্ঠানটা করতে হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে সরসংঘ চালকের একটি অনুষ্ঠান, সেখানে কি করে এদের এত অডাসিটি হয় যে তারা এই মাইক বাজানোর পারমিশন না দেয়, সবচেয়ে বড় কথা। কিন্তু ঘটনা হচ্ছে, আপনাকে ফিরে যেতে হবে যে কেন এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আটকানোর চেষ্টা করছে বিগত 50 বছরের একের পর এক সব সরকার। তাহলে প্রথমে বলতে হবে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উৎপত্তি কোথায়। আমি আপনাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবছর তো 100 বছর পূর্তি হচ্ছে, আমি আরও 25 বছর আগে ফিরে যাচ্ছি। 1902 সালে যখন স্বামীজি মারা গেলেন, তখন স্বামীজি মারা যাওয়ার পর সিস্টার নিবেদিতা, উনি বেসিক্যালি ইয়েকে ডাকলেন, সতীশচন্দ্র বসুকে এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্রকে, এবং ডেকে উনি বললেন, সঙ্গে শশীভূষণ রায়চৌধুরী, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদের ডাকলেন, ডেকে বললেন যে তোমাদের 3টি আদর্শকে নিয়ে তোমাদের এগিয়ে চলতে হবে। একটা হলো ভগবদ্গীতা, দ্বিতীয়ত হচ্ছে স্বামীজির যে বেদান্ত বা উপনিষদের যে লেখা যে 10টি খণ্ড, এটাকে সহজভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে যদি নাকি স্বাধীনতা তোমাদের পেতে হয়। আর তৃতীয়ত এবং সবার আগে যেটা আমি তৃতীয়ত বললাম, সেটা ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। এবং তারপরেই আপনারা জানেন যে কীভাবে বাংলার ইতিহাস ঘুরে যায়। এতদিন পর্যন্ত কংগ্রেসের যে ইতিহাস ছিল বেসিক্যালি চাপুসি এবং তেলবাজির ইতিহাস ছিল। অনুশীলন সমিতি গঠন হওয়ার 3 থেকে 4 বছরের মধ্যে কংগ্রেসে একটা দ্বিতীয় একটা রিবেল গ্রুপ তৈরি হয়, যেটা লাল বাল পাল বলে আমরা জানি। একটা গ্রুপ তৈরি হয় যারা বলে না, শাসন মানে আমাদের শাসন, আমাদের 4000 বছরের একটা আমাদের ইতিহাস, এখানে কংগ্রেস এই শাসন করতে পারবে না। এর কিছুদিন পর বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন বিশ্বযুদ্ধে, আমি আবার বলছি, তখন বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যদের যাতে কম পয়সায় নিয়ে যাওয়া যায়, তাতে ব্রিটিশ সরকার তাদের সবচেয়ে বড় যে এজেন্ট, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীকে ব্রিটেন থেকে নিয়ে আসে। আমরা সবাই জানি উনি সাউথ আফ্রিকা থেকে আসছেন, খুব ভুল কথা। উনি যে জাহাজ থেকে এসছেন, উনি বেসিক্যালি ব্রিটেন থেকে এসছেন। এসে মোহনদাস করমচাঁদ গান্ধী ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যাতে নাকি ব্রিটিশদের জন্য ভারতীয়রা লড়াই করে, সেই জন্য মোহনদাস করমচাঁদ গান্ধী শুরু করেন বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ছেলে জোগাড় করা শুরু করেন। আমরা জানি যে উনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু উনি প্রথম কাজ ওনার হয় প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের জন্য সৈন্য জোগাড় করা। প্রথম বিশ্বযুদ্ধে এরা জেতে এবং অটোমান এম্পায়ার তার পতন হয়। পতন হলে তখন গান্ধীজি আরেকটি নাটক শুরু করে যে আমরা খিলাফত, অর্থাৎ আপনারা জানেন সেই ভয়ঙ্কর উল্টোপাল্টা আন্দোলন, সেই খিলাফত আন্দোলনের জন্য নামেন। কিন্তু এর মধ্যে ভারতের যে জাতীয়তাবাদ, সেটা একটা স্ট্রং জায়গায় যায়। তখন এরা ঠিক করে যে অনুশীলন সমিতিকে ভেঙে দিতে হবে। এর মধ্যে অনুশীলন সমিতি, আপনারা জানেন, এর মধ্যে অরবিন্দ ঘোষ এসে জয়েন করেছেন, এবং তার সঙ্গে যত বড় বড় লোক, এমনকি আমাদের বড় বড় সায়েন্টিস্ট যারা, তাদের অনুশীলন সমিতির প্রতি একটা ইয়ে ছিল, যেমন সত্যেন বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অনুশীলন সমিতির একদিকে যেমন মেধা, বুদ্ধি, আর একদিকে শক্তি, সব দিক থেকে অনুশীলন সমিতি এবং যুগান্তর এগোচ্ছিল। এর মধ্যে যেটা হয়, প্রথম বিশ্বযুদ্ধের পর গান্ধীজি ঠিক করেন যে অনুশীলন সমিতিকে ভেঙে দিতে হবে। এবং আপনারা জানেন যে ঠিক যে বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়, অ্যাকচুয়ালি তার আগে কয়েক বছর আমাদের যে প্রতিষ্ঠাতা ডাক্তারজি, উনি ডাক্তারজি কলকাতায় এসে উনি ডাক্তারিতে ভর্তি হন।
তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, ডাক্তারজি যে স্কুলে পড়তেন সেটাকে বলে ন্যাশনাল স্কুল। এই ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতাও ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ স্কুল থেকে পাশ করেছেন এবং ডাক্তারজির যে স্কুল ফাইনালের রেজাল্ট, সেই রেজাল্টে ন্যাশনাল স্কুলের তখন প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষের সিগনেচার আছে। সেখান থেকে উনি বোঝেন যে না, কলকাতায় আমার গন্তব্য। ডাক্তারজি কলকাতায় চলে আসেন, অনুশীলন সমিতিতে যোগ দেন। যখন এই অনুশীলন সমিতির উপর নিপীড়ন শুরু হয়, উনি ঠিক করেন যে মহারাষ্ট্রেও এই আদর্শ ছড়িয়ে দিতে হবে। উনি নাগপুরে ফিরে যান এবং আজ থেকে 100 বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করে। ফলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মূল যেখান থেকে উদ্বুদ্ধ হয়েছে, সেই জায়গাটা হলেন স্বামী বিবেকানন্দ। সেই জায়গাটা সিস্টার নিবেদিতা, সেটা মূল যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে গেছেন ঋষি বঙ্কিমচন্দ্র। পথ দেখিয়েছেন প্রমথনাথ মিত্র, পথ দেখিয়েছেন পুলিন বিহারী দাস, পথ দেখিয়েছেন সতীশচন্দ্র বসু এবং সবার উপরে ঋষি অরবিন্দ। আপনি দেখবেন গত 50 বছর আপনি রাস্তায় গিয়ে কাউকে জিজ্ঞেস করুন ঋষি অরবিন্দকে, কেউ বলতে পারবে না। যতীন দাসকে জিজ্ঞেস করুন, রাস্তায় 100টা লোকের মধ্যে 99 জন বলতে পারবে না যতীন দাসকে। কারণ আমাদের ইতিহাসটা মুছে দেওয়া হচ্ছে। আমাদের যে আপনি যদি একটা জাতকে বোঝাতে পারেন যে তোমরা একটা অপদার্থ জাত, তোমাদের দ্বারা কিছু হবে না, আমাদের ফিউচার অন্ধকার, আমাদের অতীত কিছু ছিল না, আমাদের ফিউচার অন্ধকার, যেটা সিপিএম বুঝিয়ে গেছে এতদিন, আর যেটা এখন মমতা ব্যানার্জি সরকার বোঝাচ্ছে যে তোমাদের দ্বারা কিছু হবে না, তোমরা 500 টাকা নাও, 1000 টাকা নাও, 100 টাকা নাও, 200 টাকা নাও। একদিকে আপনি দেখুন এই পশ্চিমবঙ্গে আল আমিন মিশন মুসলমান ছেলেদের, তারা সরাসরি অ্যাডভার্টাইজ দিচ্ছে যে শুধুমাত্র আমরা মুসলমান ছেলেদের শিক্ষা দেবো, তাদের ডাক্তার বানাবো, তাদের আমরা ইঞ্জিনিয়ার বানাবো, এবং মুসলমান ছাড়া কেউ আল আমিন মিশনে অ্যাপ্লাই করবে না। যেখানে আমাদের সঙ্গের স্কুলে হিন্দু ছেলেমেয়েরা পড়ে, মুসলমান ছেলেমেয়েরা পড়ে। আমাদের রামকৃষ্ণ মিশনের স্কুলে হিন্দুরা পড়ে, মুসলমানরা পড়ে। আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের স্কুলে হিন্দুরা পড়ে, মুসলমানরা পড়ে। আমাদের ইসকনের স্কুলে হিন্দুরা পড়ে, মুসলমানরা পড়ে। তারপরেও আমাদের এই আদর্শটাকে সম্পূর্ণ মুছে দেওয়ার জন্য আজকে যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর আগে না তৈরি হতো, এই অনুশীলন সমিতি এবং যুগান্তরের যে আদর্শ, সেটা সম্পূর্ণভাবে এখান থেকে উড়িয়ে দিত কমিউনিস্টরা। অনুশীলন সমিতির যে অফিসটা আছে, আপনি আজকে নর্থ ক্যালকাটায় গিয়ে যদি সেই অফিসে যান, আপনি দেখতে পাবেন সেখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। এত বড় একটা, যেখান থেকে নাকি বাঘাযতীন থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, এত বড় বড় লোক যেখান থেকে তৈরি হয়েছেন, সেই অনুশীলন সমিতিকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে। এমনকি আজ থেকে 2 বছর আগে বিনয় বাদল দীনেশের উপর একটা সিনেমা হয়েছে, সেখানে তারা উচ্চারণ করছে না, কারণ যারা তৈরি করেছে তারা কমিউনিস্ট। তারা একবারও মুখে উচ্চারণ করছে না যে অনুশীলন সমিতি, তারা বলছে সমিতি। কেন? যাতে নাকি বাঙালি না জানতে পারে যে অনুশীলন সমিতি কি। আর এই অনুশীলন সমিতি এবং যুগান্তর, তার আদর্শে তৈরি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার আজকে 100 বছর পূর্তি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যদি আজকে না থাকতো, বাঙালি আজকে ভুলে যেত অরবিন্দ ঘোষকে। আজকে দেখুন, গত 25 বছর আমাদের স্বামীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এখানে সিপিএম, আপনারা তখন হয়তো অনেক ছোট, এখানে সিপিএম এখানে মানুষকে বোঝাতো যে স্বামীজি নাকি একটা বেকার, মির্গি রুগী, আপনার শ্রীরামকৃষ্ণদেব মৃগী রুগী, এইসব মানুষকে বোঝাতো এরা। রবীন্দ্রনাথকে বলতো বুর্জুয়া কবি এরা। সেইখানে আজকে এই আদর্শটাকে সরিয়ে দেওয়াটা ভীষণ প্রয়োজন, এবং সেই জন্য আজকে এখানে এই জিনিসটাকে এরা আটকে দিচ্ছে। অন্যদিকে আমরা এটা দেখি, সবসময় দেখে আসছি যে বাংলার প্রধান বিরোধী দল বলতে এখন বিজেপি। তারা বারবার বিভিন্ন মিটিং মিছিল করতে হলে তাদের বারবার বাধা দেওয়া হয়, বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এবার দেখছি আরএসএস তার ভুক্তভোগী হলো। আরএসএস তার ভুক্তভোগী হলো। হ্যাঁ, আমি বলছি তো, এটা আমি এক লাইনে বলছি যে এটা অত্যন্ত স্পর্ধা। এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের কতটা স্পর্ধা হলে এরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আটকানোর চেষ্টা করে, যারা নাকি পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন। এবং আমি বলছি পৃথিবীর সব হিন্দুদের রক্ষা করতে বদ্ধপরিকর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আপনি ঘানা বলুন, আপনি ল্যাটিন আমেরিকা বলুন, ইউরোপ বলুন, প্রত্যেকটি জায়গায় আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছিল বলে আজকে আমি আপনাকে বলছি, আপনি দেখবেন যে গত 20 বছর অটলজি যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছে, ওরা আমেরিকায় দিওয়ালি পালন করে ওদের হোয়াইট হাউসে। সো আজকে এদের এত বড় স্পর্ধা, আমি সেটা দেখে আমি চমকে যাচ্ছি। আমি সবসময় কেন বিরোধীদেরই আটকানো হচ্ছে, বা সবসময় কেন বিজেপি দল বা আরএসএস এদেরকে বাদ দেওয়া হচ্ছে? এটা মানুষ, এটা অহংকার। আপনি বলতে পারেন যে অহংকার যখন হয়, একটা মানুষ যখন নিজের ছায়ার দৈর্ঘ্য নিজের থেকে বড় দেখে, তখন মনে রাখবেন
সূর্যাস্তের সময় হয়ে এসছে। অন্যদিকে আমরা দেখলাম কয়েকদিন আগে একেবারে রাষ্ট্রদ্রোহী মাওবাদীরা নির্বিঘ্নে মিছিল করলো কলকাতা শহরে কলেজ স্ট্রিটে। সেখানে দেখলাম একেবারে কোনো রকম বাধা নেই, পুলিশই তাদেরকে রাস্তা ঠিক করে করে সেই মিছিলটা হলো, সেই মিটিংটা হলো, এবং সেখানে গণতান্ত্রিক শক্তিকে মমতা ব্যানার্জিকে সবসময় করা মানে। দেখুন, আপনাকে আমি বলি, মমতা ব্যানার্জিকে 2021-এ ক্ষমতায় এনেছে নকশালরা। নকশাল এবং সিপিএমরা ভোটের আগে তারা তাদের নিজেদের ভোট ট্রান্সফার করে 2021-এ ভোটের আগে নো ভোট টু বিজেপি বলে নিজেদের যে ভাগের ভোট সেটা নকশাল, সিপিএম, সিবিআই, এসইউসি, আরএসপি এরা সব ট্রান্সফার করে দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। সেই জন্য মমতা ব্যানার্জি আজকের দিনে এই নকশালদের এই ধরনের কাজকে সমর্থন করেন। কিন্তু আমরা আবার বলছি, কার্ল মার্কস যা থিওরি বলেছেন, লেনিন, স্ট্যালিন থেকে শুরু করে প্রত্যেকটা থিওরি ভুল, এবং আমরা কমপ্লিটলি এই প্রত্যেকটা জিনিসকে কন্ট্রাডিক্ট করছি। আপনি গুরু গোলওয়ালকারের বাঞ্চ অফ থটস পড়বেন, আপনি সেখানে দেখবেন যে উনি সরাসরি বলেছেন যে ন্যাশনালিজমের কনসেপ্ট, এরা এক সময় বলতো যে সারা পৃথিবীতে কোনো ন্যাশনালিজম থাকবে না, সারা পৃথিবীতে একটা ইউনিফর্ম একটা সিস্টেম থাকবে, ন্যাশনালিজম বলে কিছু থাকবে না। আজকে দেখুন না, এরা ন্যাশনালিজমের বিরোধিতা করে। আমরা এদের দেশদ্রোহী কেন বলি? কারণ এরা আজকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিজমের বিরোধিতা করে। গুরু গোলওয়ালকার বলছেন ওনার বইয়ের শুরুতেই যে যখন নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ওদের দেশের লোককে তো ততদিনে 30 বছরের ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে স্ট্যালিন। প্রথমত স্ট্যালিন ওখানে তখন 7 থেকে 8 কোটি লোককে খুন করেছে স্ট্যালিন। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবার ও সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে বসে আছে যে ন্যাশনালিজম বলে কিছু নেই। এবার যখন জার্মানরা ওকে অ্যাটাক করেছে তখন দেখছে যে রাশিয়ানরা কেউ জার্মানদের আটকাতে যাচ্ছে না, কারণ তাদের কাছে তো জার্মানও যা রাশিয়ানও তা, ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। তখন সেই স্ট্যালিনকে, সেই খুলির স্ট্যালিনকে, সেই বর্বর স্ট্যালিনকে তাদের দেশের মানুষকে আবার বোঝাতে হয়েছে যে না, ন্যাশনালিজম বলে একটা জিনিস আছে, এবং এই ন্যাশনালিজমের উপর ভিত্তি করে আমাদের লড়াই করতে হবে জার্মানদের বিরুদ্ধে। আমি বলছি যে এই নকশাল, তথাকথিত দেশদ্রোহী নকশাল যারা বলে, ইন্টারন্যাশনাল কী সব বলে টলে, এরা কমপ্লিটলি দেশদ্রোহী। এদের মূল ক্ষমতা হলো যেন তেন প্রকারে ক্ষমতায় দখল করা, কোনো রকম গণতন্ত্রে এরা বিশ্বাস করে না। এদের নিজের দলে কোনো গণতন্ত্র নেই। আপনি সারা ভারতবর্ষে একটা কমিউনিস্ট পার্টি দেখান যেখানে কোনো মহিলা সাধারণ সম্পাদক কাছে কোনোদিন ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় 40 বছর নকশালরা ক্ষমতায় আছে। আপনি বলুন জেনারেল সেক্রেটারি কোনোদিন হয়েছে কোনো মহিলা? হয়নি। সব বামুন কায়েত নয় বদ্যি হায়ার কাস্টের লোকেরা, এবং তার সঙ্গে পুরুষ। আমি আপনাকে বলছি এরা অত্যন্ত হিপোক্রিট এবং অত্যন্ত একটা, এবং মূল কথা হলো আমরা এদের যে থিওরি, এদের যে তত্ত্ব, এই তত্ত্বটার বিরোধিতা করি 100% রং, এবং 100% রং বলেই রাশিয়া ফেল করেছে, পুরো পূর্ব ইউরোপ ফেল করেছে, কিউবা ফেল করেছে, ভিয়েতনাম ফেল করেছে, এবং আগামী দিনে চায়না ফেল করতে চলেছে। তার মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা গণতান্ত্রিক শক্তি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তার বিরোধী। পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা অগণতান্ত্রিক, প্রত্যেকটা অবৈজ্ঞানিক, এই মার্ক্সবাদে বিজ্ঞান এবং মার্ক্সবাদ পুরো আলাদা। আপনি একটা ওষুধ খান, আপনি বলতে পারবেন কোনো কমিউনিস্ট কান্ট্রি একটা ওষুধ আবিষ্কার করেছে? করেনি। মার্ক্সবাদ এবং বিজ্ঞান সম্পূর্ণ উল্টো দিকে চলে। আপনি একটা বড় ইউনিভার্সিটির নাম বলুন যেখান থেকে লোকে পড়তে যায়, কোনো কমিউনিস্ট কান্ট্রিতে নেই। মার্ক্সবাদ এবং বিজ্ঞান সম্পূর্ণ উল্টো দিকে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার আজকে যেহেতু তারা শিক্ষার বিরুদ্ধে, তারা স্বাস্থ্যের বিরুদ্ধে, তারা শিল্পের বিরুদ্ধে, তারা আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে, তারা চাকরি বাকরির বিরুদ্ধে, এবং তারা যেহেতু গণতন্ত্রের বিরুদ্ধে, সেহেতু তারা অ্যালাউ করছে এই ধরনের দেশদ্রোহী শক্তিকে। অন দি কন্ট্রারি, আমাদের দেশের যে সবচেয়ে বড় রাষ্ট্র চিন্তার যে মূল জায়গা, সেই অনুশীলন সমিতি এবং সিস্টার নিবেদিতা, আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, আমি আবার বলছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যদি আপনি না দেখেন, যদি তাকে অবজ্ঞা করেন, তার মানে আপনি অবজ্ঞা করছেন স্বামীজিকে, আপনি অবজ্ঞা করছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে, আপনি অবজ্ঞা করছেন ঋষি অরবিন্দকে, আপনি অবজ্ঞা করছেন ভগিনী নিবেদিতাকে। তার মানে পশ্চিমবঙ্গ সরকার যারা রাষ্ট্রবাদী শক্তিকে বারবার দাবানোর চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্রদ্রোহী বা জঙ্গিবাদী শক্তিকে পরোক্ষভাবে মদত করছে বা মদত দিচ্ছে। বলাই বাহুল্য। আপনি দেখছেন না, গ্রামে গ্রামে এদিকে সব রোহিঙ্গা এবং বাংলাদেশি এসে ভরে গেছে। এখানে আস্তে আস্তে ওই কী সব বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি ISIS এর লোক পাওয়া যাচ্ছে, আল কায়দার লোক পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। এবং এর পিছনে পশ্চিমবঙ্গের যে প্রশাসন আছে তার যে একদম অপদার্থতা, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং দিনে দিনে এরা যত এই দীপঙ্কর চক্রবর্তীর মতো লোকেদের হাত ধরবে, পশ্চিমবঙ্গের তত দুরবস্থা বাড়বে।
আমি বলছি কারণ 2021-এ এই যত কমিউনিস্ট পার্টি আছে পশ্চিমবঙ্গে তারা এদের সাপোর্ট করেছিল, এবং মমতা ব্যানার্জি চাইছেন 2026-এও যত কমিউনিস্ট আছে, এসইউসিআই, নকশাল, খ্যাকশিয়াল যত আছে সবাই যাতে ওনাকে ভোট দেন, যাতে ভোটটা না ভাগ হয় এবং যাতে এই বিরোধী ভোট থেকে এই কমিউনিস্ট ভোটগুলো ওদের দিকে চলে যায়, সেই জন্যই এই কাজটা করা।